খেলোয়াড় অভিজ্ঞ হলেও পিচ নতুন। নতুন পিচে খেলতে গিয়ে একটু আধটু সমস্যায় যে পড়তে হচ্ছে না তা নয়। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হচ্ছে, কখনো তার মন্তব্যের জন্য, কখনো হাসির জন্য। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্রী নন। টেলিভিশনে দিদি নম্বর 1, এবার হুগলির ভোটের ময়দানেও দিদি নম্বর 1 হতে চান তিনি, রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বিজেপির হাত থেকে হুগলি আসন কেড়ে নিতে? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের জবাব ভোটের ময়দানে দিতে? শুনবো তার কাছেই। সোজা সাপটা রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। কেমন লাগছে নতুন ইনিংস? একদম অভিজ্ঞতা নতুন হচ্ছে, একদম জীবনে অনেক রকমের অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এটা একদম অন্যরকম একটা লড়াইয়ের ময়দান এবং প্রতিদিন প্রতি মুহূর্ত একটা নতুন অভিজ্ঞতা। ছোট পর্দায় আপনি দিদি নম্বর 1, সুপার হিট। ভোটের লড়াইয়ে কি দিদি নম্বর 1 হতে পারবেন? শেষ পর্যায়ে সে কে নাম্বার 1 হবে সেটা তো দর্শক নির্ধারণ করবেন এবং ঠাকুরের আশীর্বাদও কিছুটা থাকা দরকার। কর্মে বিশ্বাসী, কাজ করতে এসেছি। ময়দানে যখন নেমেছি, ভোটের যুদ্ধে যখন নেমেছি, আমি আমার 100 ভাগ দিয়ে চেষ্টা করব মানুষের কাছে পৌঁছানোর। বাকিটা তো মানুষের হাতে। আপনি কেরিয়ারে চূড়ান্ত সফল, হঠাৎ রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলেন কেন? দেখুন, প্রথমত আমি এমন একটা শো করে এসেছি এতগুলো বছর ধরে, যেই শোটা হচ্ছে সাধারণ মানুষের সাথে। 13 বছর হয়ে গেল আমি আজ দিদি নাম্বার 1 করছি এবং দিদি নাম্বার 1 শোটা পপুলারিটি বলুন, জনপ্রিয়তার নিরিখে এত উপরে উঠেছে, তার কারণ কিন্তু শুধুমাত্র খেলা আর গিফট নয়। এই শোটার মাধ্যমে আমি অনেকটা মানুষের কাছে পৌঁছে গেছি, যেটা হয়তো সিনেমার পর্দায় আমি পৌঁছতে কখনো পারিনি। আমি পর্দার ভেতরেই আবদ্ধ ছিলাম। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পরিচয় আজকের নয়, বহুদিনের। হতে পারে আমি হয়তো রাজনীতির মঞ্চে চট করে আমাকে দেখা যেত না, কিন্তু মানুষটিকে আমি চিনতাম এবং আমি যেহেতু যাই বলুন না কেন, আমি একটুখানি নারীদের প্রতি একটুখানি আমার দুর্বলতা বেশি, আমি মহিলাদের প্রতি একটু আমার দুর্বলতা বেশি, আমি তাদেরকে সবসময় একটু সাপোর্ট করি। হ্যাঁ, না, পুরুষ বিদ্বেষী কখনোই নই। কিন্তু যাই হোক, মেয়েরা একটু সফট হয়, মেয়েদের একটুখানি সাপোর্ট সিস্টেমের একটুখানি দরকার হয়, মেয়েদের একটুখানি উদ্বুদ্ধ করতে লাগে। সেটা আমার শোয়ের মাধ্যমেই আমি এতদিন দেখেছি। আমি মেয়েদের প্রতি একটুখানি সবসময় একটুখানি সফট হয়ে থাকি। তো আমাদের সবসময় মনে হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সে দিন রাত এরকম পরিশ্রম করেন। আমি রাজনীতিতে আসার আগের কথা বলছি, 2011-র পর থেকে বলছি। তো সবসময় আই ইউজ টু লুক আপন হার। আমার সবসময় মনে হতো যে শি শুড বি অ্যান আইডল যে কোনো মানুষের জন্য, যে কতটা কর্মঠ, কতটা মানুষ লড়াকু একজন মহিলা, যে এত বছর ধরে, আজ 34 বছরের এত বড় একটা দলের সাথে লড়াই করে আজকে তিনি এরকমভাবে এই একটা জায়গা এখনও ধরে রেখেছেন। রেসপেক্ট করতাম আমি ওনাকে। তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে উনি আমাকে ডেকে পাঠালেন এবং উনি আমাকে বললেন যে রচনা, আমি চাই যে তুমি আমাদের পাশে আসো। সেই থেকে পাশে আসার সিদ্ধান্ত নিলেন। আপনি একটা কথা বললেন একটু আগে যে আপনি বহুদিন ধরে ছবি করছেন। আপনার কি মনে হয় যে সিনেমার থেকেও শক্তিশালী মাধ্যম হচ্ছেন টেলিভিশন? এখন সেটা হয়ে গেছে, আগে অতটা ছিল না, এখন সেটা হয়ে গেছে। এখন টিভি মিডিয়া ইজ ভেরি স্ট্রং মিডিয়া, কারণ সবাই এখন টিভির পর্দা বা হাতে মোবাইলে সব কিছু দেখতে চায়, সব কিছু এখন ইজি অ্যাক্সেস হয়ে গেছে এবং সিরিয়াল মানুষের মন অনেক জয় করে নিচ্ছে টিভির মাধ্যমে। ওই এন্টারটেনমেন্টটা সবাই চায়, বিকেলবেলা বাড়িতে বসে। সবসময় সিনেমা হলে যাব, একটা 1000 টাকা খরচা করবো, একটা সিনেমা দেখতে গেলে 1000 টাকা খরচা, একটা টিকিট, একটা পপকর্ন, একটা কফি খেতে গেলে 1000-1200 টাকা খরচা। সবাই সেটা করতে চাইবেন না। আর বাংলা ছবির অবস্থাও খুব ভালো এমন নয়, খুব ভালো নয় সেটা বলবো না। ভালো ছবি হলে ডেফিনেটলি মানুষ দেখছেন, ছবি তো অনেক হচ্ছে। এখন ছবির জগৎটা একটু অন্য ধরনের হয়ে গেছে, প্লাস এখন এই মাল্টিপ্লেক্সের চক্করে এত হাই বাজেট সব টিকিটস হয়ে গেছে। তারপরে টিভি মিডিয়া এখন এত স্ট্রং হয়ে গেছে, এত সিরিয়ালস এসে গেছে, সেগুলো আমাদের সময় ছিল না। সিরিজ এসে গেছে, প্রচুর মানুষের অপশনস প্রচুর এখন হয়ে গেছে। লাস্ট 5 বছরে আপনি বাংলা ছবি কি দেখলেন? খুব একটা দেখা হয়নি দাদা, সিনেমা করে দেখা হয় না আমার। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা তো কোনো প্রশ্নই নেই, আর যদি বা বাড়িতে দেখি তাহলে সেটা বেশিরভাগটাই আমার
হরর মুভি আমি ভীষণ ভালোবাসি দেখতে। একটা লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আসন থাকে, প্রার্থী হওয়ার পর হুগলির এই 7টা বিধানসভায় ঘুরতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি সব জায়গায় গেছি। প্রচুর বুথ আছে, প্রচুর ওয়ার্ড আছে, সব ওয়ার্ডে হয়তো পৌঁছে উঠতে পারছি না। একা মানুষ যতই দৌড়ঝাঁপ করে এগোই না কেন, রাস্তায় এত মানুষের ঢল যে গাড়ি এগোয় না। পৌঁছেছি সব কটা জায়গায়, কিন্তু কমপ্লিট করে উঠতে পারছি না। রচনা, এই যে আপনি যা বলছেন, যা করছেন, ঠিক আপনার জনসভায় আমরা দেখতে পাচ্ছি বা আপনার সঙ্গে প্রচুর লোক হচ্ছে, তো আজকেও আপনার সাথে যখন কথা বলছি, সকাল আপনি বাজারে ঘুরলেন, বাজার করলেন, তো জীবনে কোনোদিন বাজার করেছেন? প্রচুর করি দাদা। হ্যাঁ, না, আমি নিজের বাজার চেষ্টা করি সবসময় নিজে করার। খুব যদি ব্যস্ততার মধ্যে না থাকে, আমার ভালো লাগে, সেটা আমার স্ট্রেস বাস্টার একটা। নিজে হাতে কিনেন? নিজে হাতে কিনি, একদম। মানে বাড়িতে 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 মব হয়ে যায় না? না, খুব একটা হই না। মাস্ক পরে থাকি, এই মাস্কটা আসাতে আমার একটু সুবিধা হয়ে গেছে। এই কোভিডের পর থেকে আমার ওটা একটুখানি একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। আমি মাস্কটা পরে চলে যাই, তখন অতটা মানুষ বুঝতে আমি তখন ওখান থেকে বেরিয়ে যাই। আপনি যা বলছেন তা নিয়ে মিম হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় খোরাক করা হচ্ছে, খারাপ লাগছে না? রাজনীতিতে আসার পর আমাকে নিয়ে হচ্ছে, এবং আসার আগে আমি কিন্তু মেন্টালি প্রিপেয়ার ছিলাম যেটা হবে আমাকে নিয়ে। কারণ কাউকে তো দরকার যাকে নিয়ে কাজটা এগোবে ওরা। তো নতুন মানুষ এখন রাজনীতিতে কে? রচনা বন্দ্যোপাধ্যায়। সোজা সাপটা কথা বলে কে? রচনা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে জনপ্রিয়তা, তার সাথে জনপ্রিয়তা, মানে সেলেবেল প্রোডাক্ট বলেই এটা আপনাকে নিয়ে হচ্ছে বলছেন? হতে পারে। আর আমি হয়তো একটুখানি সোজা সাপটা কথা বলে ফেলছি, বলেছি, এবং এখনও আপনার সামনে আমি সোজা সাপটাই কথা বলছি। তো সেটা নিয়ে হয়তো আগেও পিছুগুলো এডিট হয়ে যায়, আর মধ্যখানে কিছু জিস্ট বার করে সেটা নিয়ে মিম করা হয়। এইটাই প্রশ্নটা জিজ্ঞেস করি যে হুগলিতে এত গাছপালা, সেগুলো গরু খায়, সেই গরুর থেকে দুধ হয়, সেই দুধে এত স্বাদ, যে তাই হুগলির দইয়ে এত স্বাদ, এটা কি ভেবে বলেছেন আপনি, না এমনি আপনি সোজা সাপটাই বলেছেন? সোজা সাপটা বলেছি, এবং যেটা ফিল করেছি সেটা বলেছি। বিশ্বাস করুন। বিশ্বাস করেন আপনি? একদম, আমি সেটাই বিশ্বাস করি এবং আমি সেটাই মনে করেছি। আজকে কেন এটা নিয়ে যদি কথা বলি আবার সেটা নিয়ে মিম হবে, বাট আই এম রেডি ফর দ্যাট অলসো। যে আজকে এখানকার আমাকে বলা হলো যে প্রতিদিন ভোর 4টের সময় সিঙ্গুর থেকে একটা ট্রেন যায়, তার নাম হচ্ছে ছানার ট্রেন, যেখানে কিনা ছানাটা এখান থেকে যায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, কলকাতাতে মিষ্টির দোকানে, যেখান থেকে সন্দেশ তৈরি হচ্ছে। নামটাই ছানার ট্রেন। সকাল 3:30-র সময় সেই ছানাটা ওঠে সিঙ্গুর থেকে। কেন উঠছে সেটা? আজকে আমি হুগলি জেলার মানুষ, আই ফিল প্রাউড। এটা আমার গর্বের জায়গা। ঠিক সোজা সাপটা বলেছেন বলে তো বিতর্কটা হচ্ছে। কারখানার ধোঁয়া, কারখানার ধোঁয়া আসার সময় দেখলাম ধোঁয়া উঠছে। আমি কেন, দেখুন, আগে আমরা যখন গ্রাম বাংলায় তো যেতে হয়, আমাদের শোজের জন্য যেতে হয়, আমরা রাত্রেবেলা অনুষ্ঠান করি, আমরা শিল্পী মানুষ, আমাদের রাত্রেবেলা নাচ গানের প্রোগ্রামের জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হতো। সেগুলো যখন আমরা করতে যাই, আমরা তখন রাত্রির 9টা-10টার সময় ক্রস করি, আরও রাত্রিরে কিচ্ছু দেখতে পাই না, অন্ধকার। এখন যখন দিনের বেলা আমি ট্রাভেল করছি, তখন তো আমি চারিদিকে যে আমাদের যে বাংলা, আমাদের বাংলা, পশ্চিম বাংলার আমাদের যে বাংলা মাতৃভূমি, আমাদের যে বাংলা এত সুন্দর, এই জিনিসটা তো দিনের পর দিন যখন সকালবেলা যাচ্ছি এটা দেখতে পাচ্ছি। তো আমি যখন আসছি সিঙ্গুর নিয়ে আজকে এত আন্দোলন, এত কিছু হয়েছিল, এত একটা নস্টালজিক জায়গা আমাদের সিঙ্গুর। তো সেই সিঙ্গুরে যখন আমি এলাম, তখন আমার দেখছিলাম চারিপাশ আশপাশ সব দেখে আমার মনে হয়েছিল যে একদম যে ফ্যাক্টরি নেই তা তো নয়, ফ্যাক্টরি তো আছে। সেখানে তো কাজ হচ্ছে। হয়তো আমি সেটা একটুখানি, আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আমি একটু হাইপার হয়ে গিয়ে বলে দিয়েছিলাম যে ধোঁয়া 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 ধোঁয়া। আপনার এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে সিঙ্গুর। রাজ্য রাজনীতিতে এর একটা আলাদা গুরুত্ব রয়েছে, আপনি নিজেও বললেন। জিতলে এই সিঙ্গুরের জন্য আপনার কি পরিকল্পনা? শুধু সিঙ্গুরের জন্য পরিকল্পনা নয় দাদা, আমার পুরো হুগলি জেলার জন্য অনেক কিছু চিন্তাভাবনা আছে, যেগুলো আমি শুনছি, যেগুলো আমি মানুষের কাছে ফিডব্যাক পাচ্ছি, তারা যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। সিঙ্গুরে কিন্তু কোনো সমস্যা আমি আজ অবধি শুনিনি, বিশ্বাস করুন, আপনার সামনে বসে বলছি বলে নয়। একটাও কেউ কোনো সমস্যার কথা বলেনি আমার সিঙ্গুরে, এক্সেপ্ট একদম অন্য ধরনের প্রবলেম। কারোর জলের সমস্যা, কারোর বাইপে কলের সমস্যা, কলের লাইনে জল নেই, কেউ বলছে আমাদের বলাগড় পান্ডুয়াতে গঙ্গার ভাঙন, যেটা একটা বিগ প্রবলেম।
গঙ্গার ভাঙন, কেউ বলছে আর্সেনিক যুক্ত জল, এইরকম ধরনের কিন্তু আমি সব আবাসন যোজনা, যাদের বাড়িঘর আটকে গেছে সেগুলোর সমস্যা। হুগলির জন্য কি পরিকল্পনা বলছিলেন আপনি? যেটা আমার তরফ থেকে, যেটা আমি মেইন ভেবে রেখেছি, যে সবার আগে মানুষের সেফটি সিকিউরিটি, মহিলাদের স্পেশালি সেফটি সিকিউরিটি একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে আমার মনে হয় সবসময়। আমাদের কলকাতা শহর আজকে সেফটির মধ্যে আছে। আমরা কলকাতা শহর যেরকম আমরা নির্দ্বিধায় রাত্রি 12টা, 2টো, 3টের সময় মেয়েরা ঘোরাফেরা করে ফেরে, তাদের কারোর কোনো সমস্যা নেই, ঠিক সেরকমভাবেই জেলায় জেলাও সেই জিনিসটা হওয়া দরকার। তার জন্য আমার প্ল্যানে আমি ভেবে রেখেছি, আমি সেটাকে আশা করি দিদির সাথে কথা বলে সেটা দিদি আমাকে সাপোর্ট করবেন, যে 24 আওয়ার্সের হেল্পলাইন, মহিলা পুলিশ থাকবে সর্ব জায়গায়। রচনা, নিজের হাসি নিয়ে সম্প্রতি একটা মন্তব্য আপনি নিজেই করেছেন, বলেছেন এই হাসি আগে লোকে সুন্দর বলতো, এখন পাগল বলে। দুঃখ পেয়ে বললেন নাকি? না, আমি হা হা করে হাসি। বিশ্বাস করুন বিশ্বদা, আমি আপনাকে কি বলবো, যখন যেখানে যাচ্ছি হাত নাড়ছি, ফুল দিচ্ছে, আগে হাসুন, আপনি আগে হাসতে হবে, আমাদের দিদি নাম্বার মানে হাসিটা চাই। আমি যদি গম্ভীর হয়ে এরম করি, হাসছেন না কেন দিদি, আপনার হাসি দেখার জন্য দাঁড়িয়ে আছি, তো মানুষ হাসিটাকে পছন্দ করে। এবার আমি তো হা করে হাসি, মন খুলে বিন্দাস হয়ে হাসি। সেই হাসিটা যদি এখন বলে ওই দেখো কিরম পাগলের মতো হাসি, আপনি কি বলবেন? আপনি আমাকে বলুন তো। এই হাসির জন্য দেখুন লোকে লাফিং ক্লাব খুলেছে, হাসলে শরীর ভালো হয়, শরীর ভালো হাসছে। দিদি নাম্বার মানে মঞ্চে সবাই বলে আগে দিদি হাসুন, মানে আমার হাসিটাই সবাই চায় যে হাসতে হবে। রচনা হাসলো মানে একদম ঠিকঠাক, সব পজিটিভ সাইন। এবার যারা বিরোধী পক্ষের মানুষ আছেন বা যারা হয়তো তারাই এগুলো ছড়াচ্ছে, দে আর ডুইং আউট অফ দেয়ার গ্রাজ পাবলিসিটি। কিন্তু ঠিক আছে, এনি টাইপ অফ পাবলিসিটি ইজ অলওয়েজ গুড পাবলিসিটি। আমি যে কোনো জিনিসকে ভীষণ পজিটিভভাবে দেখি। আই এম অ্যাবসলিউটলি আ পজিটিভ থিঙ্কার। আমি আমার জীবনের নেগেটিভ কোনো চিন্তা ধারা আলোচনাকে আমি প্রবেশ করতেই দিই না। এই হাসিটা মানে আপনাকে যে হাসতে বলছে, এরা কারা বেশি, পুরুষ না মহিলাদের দিক থেকে? সবাই, সবাই। দেখুন আমার ওখানে তো যদি 100 ভাগ লোক বলেন তাহলে 70 ভাগ মহিলা থাকে না, 30% পুরুষ মানুষ থাকে ভিড়ের মধ্যে। হ্যাঁ, তো মেয়েরাই মেইনলি বলে, ছেলেরা বলে দিদি একটু হাসিটা দেবেন না। তো ওই আর কি। সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপার পাইপস, এটা 100% লেড ফ্রি, মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপার পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। ক্যাটরিনা, লুচি আল্ট্রালাইট লুচি কিভাবে? ইমামি আল্ট্রালাইট সয়াবিন তেল দিয়ে। সাধারণ সয়াবিন তেল হয় গাঢ় এবং ভারী, শুধুমাত্র ইমামি আল্ট্রালাইট সবচেয়ে লাইট, সবচেয়ে কম অ্যাবজর্ব হয়, কম চিপচিপে আর হালকা, প্রত্যাশার চেয়েও বেশি হালকা। ইমামি হেলদি এন্ড টেস্টি আল্ট্রালাইট। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপার পাইপস, এটা 100% লেড ফ্রি, মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপার পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। CCOM Skills University, NSDC partner offering holistic education and excellent national international placement in engineering, pharmacy, law, management, agriculture, paramedical, PhD and more. এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। CCOM Skills University, NSDC partner offering holistic education and excellent national international placement in engineering, pharmacy, law, management, agriculture, paramedical, PhD and more. সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়। আনুন স্কিপার পাইপস, এটা 100% লেড ফ্রি, মানে স্বাস্থ্যের জন্য সেফ। স্কিপার পাইপস, ইন্ডিয়াস সেফেস্ট পাইপস। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। चमक रहा है पर ये ऐसा रहेगा ना? ये अनिल कपूर है। ये तो ग्रिल गार्ड है। अंकल, सबकी उम्र निकल जाएगी लेकिन ये हमेशा यंग ही रहेगा। ओरिजिनल गैल्वेनाइज्ड ग्रिल गार्ड स्टील सेक्शंस, मतलब बारिश जितनी भी आए रस्ट कभी ना आए और चमक कभी ना जाए। ग्रिल गार्ड, नो रस्टिंग, लॉन्ग लास्टिंग। জামা কাপড় নিমেষে করে পরিষ্কার। নিয়ে আসুন কালার গার্ড যুক্ত শাইনি ডিটারজেন্ট পাউডার। ওরে কাকা পাবে, পল্টু পাবে, মামাও পাবে ঢের। এমন ঝাঁজ যে বলবো। সত্যি মিসেস চ্যাটার্জি, এই ঝাঁজ এত দূর? হাউ? নতুন ইমামি হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল, সাধারণ সর্ষের তেলের থেকে 50% বেশি ঝাঁজ। এমন ঝাঁজ যে পাড়া পাবে ঢের। ইমামি হেলদি এন্ড টেস্টি সুপার স্ট্রং কাচ্চি ঘানি সর্ষের তেল। সাধারণ পাইপে লেড থাকে মানে স্বাস্থ্যের ক্ষতির ভয়।
আনুন স্কিপার পাইপস, এটা 100% লেড ফ্রি, মানে স্বাস্থ্যের জন্য সেফ। Skipper Pipes, India's safest pipes. অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে আপনি দীর্ঘদিন ধরে চেনেন, তার সঙ্গে কাজও করেছেন। রাজনীতিক লকেট চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্ক কেমন? বহু যুগ যোগাযোগ নেই, যুগই বলবো, কারণ ও অনেক আগে রাজনীতিতে চলে এসছে। আমি অনেক দিন ছবি করা বন্ধ করে দিয়েছিলাম আমার ছেলের জন্যে। দেখা সাক্ষাৎ হতো না, যোগাযোগও হতো না। রাজনীতিক লকেটের মোকাবিলা করতে পারবেন? বিগত 40 দিন ধরে তো মোকাবিলা করছি, ও করছে আমিও করছি, ওর কাজ করছে আমি আমার কাজ করছি, লড়াই তো হচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক তো একরকম, আর এটা একটা তো লড়াই, এই যুদ্ধ। হ্যাঁ দেখুন, পার্সোনাল গ্রাজ তো আমার কখনোই নেই ওর ওপরে, কিছুই নেই। বরং আমি যদি বলি যে আমাদের যদি পাস দেখেন তো আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। আপনারই মতন অভিনয় দুনিয়া থেকে এসে জনপ্রিয় সাংসদ হয়ে উঠেছেন দেব। কদিন আগে তিনি আপনার সঙ্গে প্রচারও করে গেছেন। রাজনীতিক দেবের কাছ থেকে কোনো টিপস? দেব আমার মতন একজন অ্যাকচুয়ালি ভীষণ পজিটিভ থিঙ্কার আর ভীষণ সোজা সাপটা কথা বলে। দেব আমার সত্যি একই কথা বলেছেন যে রচনাদিকে আমি অনেকদিন ধরে চিনি, রচনাদি খুব স্ট্রেট ফরওয়ার্ড মহিলা, কিন্তু রচনাদিকে মানে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে এবং ভুলভাবে কেউ মিসগাইডও করছে। দেখুন, আমি তো একদম নতুন রাজনীতিতে। আমাকে দিদি হুগলি জেলায় পাঠিয়েছেন, আমাকে বলে পাঠিয়েছেন আমার দল রয়েছে, তোমাকে তারা গাইড করবে, তাদের সঙ্গে তুমি থাকবে, তারাই তোমাকে সব জায়গায় নিয়ে যাবে। আমি তাদের উপরে টোটালি নির্ভরশীল, মানে তারা আমাকে যেরমভাবে বলছেন আমি সেরমভাবেই কাজ করছি। দেখুন, ভুলভ্রান্তি তো সব মানুষেরই হয়, তো ভুলভ্রান্তি না হলে আর শুধরাবো কী করে? শুধরাতেও হবে, ভুলভ্রান্তিও হবে, সেটা ঠিক আছে। সেটা আপনি তো ক্রাউড পুলার, আপনার তো একটা বিরাট মানে সে অর্থ বলতে গেলে বাজার অর্থনীতি বিরাট একটা বাজারও রয়েছে আপনার, যেটা আপনার প্লাস পয়েন্ট। হ্যাঁ, সেটা মানুষের ভালোবাসা তো পাচ্ছি, মানুষ তো ভালোবাসছেন, মানুষের ভালোবাসা অফুরন্ত, মানুষের ভালোবাসা পাচ্ছি। রচনা, রাজনীতি ফুল টাইম প্রফেশন, ভোটে জেতার পর অভিনয় বাই টিভি শো চালিয়ে যেতে পারবেন? না, অভিনয় তো বহুদিন হলো করি না দাদা, অনেক দিন হয়ে গেল অভিনয় ছেড়ে দিয়েছি, শুধু টিভি শোটাই করি। কিন্তু সেটা তো এই মুহূর্তে ছাড়ার পরিকল্পনা আমি কিছু করিনি, বা মানে এরকমও কোনো রকম আমার চিন্তাভাবনা নেই যে আমি আগামী দিনে ছেড়ে দেবো। কারণ আমি যখন এই প্রচারে যাচ্ছি তখন কিন্তু আমাকে সাধারণ মানুষ একটাই কথা বলছেন, রাজনীতিতে এসছেন, আমাদের জন্য কাজ করবেন, থাকবেন, খুব ভালো কথা, দিদি নাম্বার 1 যেন না ছাড়া হয়। এই যে ধরুন মানে আপনার শো এত জনপ্রিয়, এই যে আপনি পাবলিকের সাথে কানেক্ট করতে পারেন বলছেন, এর ইউএসপিটা কি? মন থেকে কথা বলা, রচনা ব্যানার্জি খোলসটাকে বার করে দিয়ে এসে কথা বলা। আমি শিল্পী, আমার শিল্পী সত্তা, আমার পপুলারিটি, আমার স্টারডম নিয়ে আমি দিদি নাম্বার 1 করি না। এবং তারা যখন কিছু বলে আমি তাদের কথায় চোখের জল ফেলি, তারা যখন কিছু হাসে আমি তাদের সাথে হাসি। আমি আর্টিস্ট, আমি সেটা তখন ভুলে যাই। আমি যখন মঞ্চটায় ঢুকি দিদি নাম্বার 1 মঞ্চে, আমি তখন আর্টিস্ট হয়ে থাকি না। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করি রচনা, যে আপনার যে লোকসভা কেন্দ্র হুগলি, তার বেশিরভাগটাই তো রুরাল, অলমোস্ট পুরোটাই রুরাল বললেই চলে। কিভাবে কানেক্ট করছেন, মানুষের চোখ দেখছেন, বুঝছেন, কি বুঝছেন? দেখো, কথা বলার চেষ্টা করছি, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। সবার সঙ্গে যে 1 to 1 কথা বলতে পারছি তা তো নয়, কারণ সেই সময়টা আমার কাছে নেই। খালি এখন জনসংযোগ করার চেষ্টা করছি, মানুষের কাছে গিয়ে হাত জোর করে দাঁড়ানোর চেষ্টা করছি যে আমি আছি তোমাদের পাশে, বিশ্বাস রেখো। মানুষ বিশ্বাসটা হারিয়ে ফেলেছে বিগত 5 বছরে। মানে আপনি বলছেন লকেট আসেনি? সেটাই মানুষের বক্তব্য, আমি তো বলছি না। আমি তো হুগলি জেলায় 1.5 মাস আগে এসেছি। মানে অভিনেতারা ভোটে যেতেন, তারপর আর উপদ মারান না। আমারও এটা প্রশ্ন, পাবলিকেরও প্রশ্ন, ভোটে জিতুন বাহরুন, হুগলির পথে ঘাটে আপনাকে দেখা যাবে? পথে ঘাটে দেখা না গেলেও কাজকর্মে দেখা যাবে। কাজ করতে এসেছি যখন, কাজ তো ডেফিনেটলি করবো। মানুষের পাশে যখন এসেছি, আসতাম না, যখন এসেছি। আর সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব দিয়ে, সেই বিশ্বাস রেখে আমাকে যেখানে পাঠিয়েছেন, তার পূর্ণ মর্যাদা দেওয়ার কর্তব্য আমার। রাজনৈতিক প্রতিপক্ষ লকেট চট্টোপাধ্যায়, ঠিক আছে, আমি ওটা শুরু রেখে বলছি। বন্ধু লকেট চট্টোপাধ্যায় কিছু বলতে চান? না, কিছু বলার নেই। আপনার হাতটা দেখান। এই ডান হাতের 5টা আঙ্গুলে 5টা আংটি, প্রায় 5টা না 4টে। এই আঙ্গুলেও একটা, এটাও একটা আছে। এত আংটিতে বিশ্বাস করে? আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাসী, আমি ঠাকুর দেবতাদের ভীষণ বিশ্বাসী, সবকিছুতে আমি বিশ্বাসী।
না ঠাকুর দেবতাদের সবাই আমরাও বিশ্বাস করি, ঠিক আছে, কিন্তু মানে এত আংটি, হ্যাঁ এতগুলো আংটি অনেকদিন ধরে কোন পরে আংটি আছে। কি কাজ? এটা না, ভালো, হ্যাঁ, এটা ভালো। আমি জানি না। হ্যাঁ আবার ডায়মন্ড তো ঠিক আছে, আজকে নয়, বিগত প্রায় 30 বছর ধরে ডায়মন্ড পরে আচ্ছা, আছি। ওইটা কি ডায়মন্ড এটা কি বলে? কোনটা এটা? সবুজটা? সবুজটা পান না? হ্যাঁ, ওটার কি কাজ হয়? না আমার জানা নেই, আমি একটু জানতে চাইছি। একটা একটা করে বলি। পোখরাজ আমাকে সব কিছু ডিসিশন নেওয়া, ঠিকঠাক থাকা, ঠিকঠাক রাখার জন্য, মানে আমি যে কাজগুলো করছি যাতে পজিটিভ হয় সেটার জন্য পোখরাজ। ডায়মন্ড হচ্ছে পপুলারিটি, ওকে। রুবি হচ্ছে শারীরিক দিক দিয়ে আমি যেন সবসময় ঠিকঠাক থাকি, হেলথ ওয়াইজ যেন ঠিকঠাক থাকি। এটা হচ্ছে আমার নাম খ্যাতি যশ পান্না। নাম খ্যাতি যশ। আর ওই আঙ্গুলে এইটা? এটা ক্যাটসাই। ক্যাটসাই ওভারঅল সব কিছুর জন্য আর কি। এত গার্ড লাগে কেন? এটা বহুদিন ধরে পড়ে রয়েছি, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করি, এতদিন ধরে পড়িয়ে ছোটবেলায় বাবা মারা পড়িয়ে রেখেছিলেন, তারপর থেকে পড়ে আছি আর কি। আমার প্রশ্ন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে। টলিউডে আগে আমরা দেখতাম, আগে শুনেছি, মানে বহু জায়গায় উত্তম কুমারের নামের আগে সুচিত্রা সেনের নাম যেত। নায়িকাদের দাপট কি কমছে? চরিত্র সেরকম ভালো পেলে তখন নায়িকারা কাজ করার সুযোগও পাবে, চরিত্রটাও তো সেরকম পেতে হবে। আপনাকে ভালো লাগছে আপনার সাথে কথা বলে, কারণ আপনি খুব সোজা সাপটা কথা বলছেন। এই অনুষ্ঠানের নামই তো সোজা সাপটা। এই হলফনামা দিতে হয় না নির্বাচনে নাতে গেলে, আপনার হলফনামায় প্রায় আপনার সম্পত্তির পরিমাণ 50-60 কোটি টাকার উপরে দেখাচ্ছে, এবং তা নিয়ে অনেকেই বলছে আরে বাপ রে বাপ, রচনা বন্দ্যোপাধ্যায় এত বড় লোক, কোটি কোটি টাকা দেখছেন তো, মানে অনেকেই বলছে, আপনার জগতের লোকজনই বলছে, আমাকে অনেকেই বলেছে যে কোটি কোটি টাকা রচনা বন্দ্যোপাধ্যায়, দেখুন আবার রাজনীতিতে চলে এসছে। কি বলবো, আবার হাসি পাচ্ছে না। প্রথমত তো এটা আপনি ভুল অ্যামাউন্ট বলেন, এতখানি এত কিছু নয়, যাই হোক, আর এতটা অ্যামাউন্ট কিছু নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে 30 বছর ধরে কাজ করছি দাদা, অনেক পরিশ্রম করেছি, এত ভাষায় কাজ করেছি, সারা ভারতবর্ষে মোটামুটি ট্রাভেল করেছি কাজের জন্যে। এত কিছু করার পরে যদি এইটুকু সঞ্চয় না করতে পারলাম, তাহলে আর কাজ কি করলাম? আর আমি সঞ্চয়ে বিশ্বাসী, আমি নয়, আমার বাবা সঞ্চয়ে ভীষণ বিশ্বাসী ছিলেন। আজকে আমার যে ব্যাংকে 5টা টাকাও যদি আছে, সেটা আমার বাবার জন্য আছে। ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিল প্রথমেই? ব্যাংক অ্যাকাউন্ট শুধু খোলা নয়, কোথায় কখন কিভাবে ইনভেস্টমেন্ট হবে সেটা আমার বাবা দেখতেন। বাবা কি করতেন? বাবা আমার নেই এখন আর। আচ্ছা, বাবা নেই। মা আছেন, বাবা চলে গেছেন। বাবা মা আপনার সাথে থাকেন? মা মাঝে মাঝে থাকেন, মাঝে মাঝে নিজের বাড়িতেও থাকেন, যখন প্রয়োজন হয় আমার কাছে আসেন। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি, আমার ছেলে, আমার হাজবেন্ড আর মা। আর বাবা ছিলেন, বাবা আগে একদম এরমভাবে রাখতেন। হ্যাঁ, তো মানে 500 টাকাও যদি রোজগার করতাম, সেটা কি বাবার হাতে দিয়ে বলতাম তুমি নাও, এবার তুমি রাখো, কোথায় রাখবে। তো এই যা আমার সম্পত্তি যা দেখানো হয়েছে, সেগুলো সবটাই আমার বাবার কৃতিত্ব, বাবাই করেছেন। তো সেই বাবা করতে 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 সেটা বাড়তে যা হয়, সেরকম বাড়তে গেছে, সেরকমভাবেই হয়েছে সব কিছু। কিন্তু সব নিন্দুকদের প্রচার। হ্যাঁ, মানে এরপরে যদি মানুষ এটা নিয়ে হেসে বলেন যে এরপরেও কি রাজনীতিতে আসা দরকার, মানে এটা এই যে ব্যাখ্যাটা, এই যে একটা ক্যাপশন সবাই দিয়ে রেখেছে যে এত আছে তাহলে কেন রাজনীতিতে এসছে, মানে সবাই এটাই মাথার মধ্যে সবার ঢুকে আছে, বোধহয় রাজনীতিতে আসছে বোধহয় কামানোর জায়গা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে দেখানোর, যে আশা করি রচনা বন্দ্যোপাধ্যায় একা একটা মানুষ, একটা ছেলেকে নিয়ে থাকি। তো আমার মনে হয় না আমার যা আছে এরপরে আমার আরও কিছু মানুষের প্রয়োজন হতে পারে। ছেলে কি করতে চায় জীবনে? ছেলে তো ভীষণ ক্রিকেট প্রেমী, স্পোর্টস নিয়ে থাকতে চায়, স্পোর্টস নিয়ে পড়াশোনা করতে চায়, স্পোর্টস ম্যানেজমেন্টে পড়তে চায়, প্লাস ক্রিকেট নিয়েও থাকতে চায়। অস্ট্রেলিয়াতে সাধারণত স্পোর্টস ম্যানেজমেন্ট খুব ভালো হয়, সেটা দেখা যাক কি করতে চায়, মানে কোথায়ও যেতে চায়। আমার ইচ্ছে ইন্ডিয়াতেই থাকুক। মা হিসেবে কি আপনি খুব পজিটিভ না, যা ইচ্ছা করে করুক? না, আমি ওর উপর ছেড়ে দিয়েছি। দেখুন, আমি আমার যে কেরিয়ার যখন শুরু করেছিলাম, আমি জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করলাম, আমি ছবির জগতে চলে এলাম। আমার বাবা মা কিন্তু আমাকে একবারও আটকাননি। আপনার বেড়ে ওঠা কোথায়? কলকাতায়। আমার বাবা আমাকে বলছিল যা চিলে আপনি জিন্দেগি, মানে যেরকম ভালো ছিল না সিমরন, তো আমার বাবা হচ্ছে সেরকম একজন মানুষ ছিল। পড়াশোনা করতে হবে, পড়তে হবে, বেরোবি না, সিনেমা করবি না, এইসব ধরনের কোনো ব্যাপার ছিল না। আপনিও কি এই চলার পথে উল্টে পড়েছেন? নিশ্চয়ই, চলার পথে উল্টে না পড়লে তুমি দাঁড়াবে কি করে? আজকে আমি এমনি রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে আজকে আপনার সামনে বসে এই কথাগুলো বলতে পারছি, যে জীবনে সেই অভিজ্ঞতা না সঞ্চয় করে থাকি। 94 সাল থেকে কাজ করছি, 400 টাকা পার ডে পেতাম। অনেক ছবি এরকম হয়েছে যে বলেছে আপনি করছেন হিরোইন, তারপর আমাকে নেওয়া হয়নি। লোকে ঠোকরাবে, সেটাও তোমাকে শুনতে হবে। আজ রাজনীতিতে এসছে, আমাকে লোকে ঠোকরাচ্ছে, আমার সেটা শুনতে হচ্ছে।
বাট পার্ট অফ ইউর প্রফেশন, এনি টাইপ অফ প্রফেশন ইউ হ্যাভ টু ফেস অল দিস থিংস। রাজনীতি তো আরো বেশি ঠোকরাবে। হ্যাঁ, আমি ঠোকরানো খেতে খেতে তো এত বছর কাটিয়ে এলাম, তো এখানেও ঠোকরানো তো এতদিন তো হচ্ছে, শুনছি, দেখছি, শিখছি, খাচ্ছি হোঁচট। মানে এই ঠোকরানোগুলো আপনার গায়ে লাগছে না? গায়ে লাগছে না, বরং আমি শিক্ষা অর্জন করছি সেখান থেকে। রচনা, আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ার করি। আপনি সাধারণত, আচ্ছা একটা প্রশ্ন করে নিই, সাধারণত নায়িকারা খাওয়া দাওয়া করেন না, আপনিও কি তাই? না না, আমি সব খাই। কি খান? ভাত খান? সব খাই। ভাতটা এখন ইদানিং একটু বেশি হয়ে যাচ্ছে প্রচারে এসে, কারণ সবাই যখন খেতে বসি সবাই ভাত রুটি খায় না। ভাত খুব একটা প্রেফার করি না খেতে, কারণ ভাত খেলে ঘুম পেয়ে যায়, ভাত খেলে কাজ করা যায় না, লেথার্জি এসে যায় বডিতে। ওয়ার্কআউট ডেফিনেটলি করি, এখন বন্ধ আছে। অন্যান্য সময় যোগা বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো করি। আপনি এক কথায় উত্তর দিন, অভিনয় না রাজনীতি? অভিনয়। সিনেমা না টিভি শো? টিভি শো। উত্তম না সৌমিত্র? উত্তম কুমার। প্রসেনজিৎ না দেব? প্রসেনজিৎ। পুরনো বাংলা সিনেমা না নতুন বাংলা সিনেমা? পুরনো বাংলা সিনেমা। হুগলি না টালিগঞ্জ? এখন হুগলি, আগে জিজ্ঞেস করলে বলতাম টালিগঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়। রচনা, আপনার চলার পথ আরো ভালো হোক, সুন্দর হোক, মসৃণ হোক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার লড়াই জারি থাকুক, এবং এই চলার পথে নানা রকম মিম, ঠোকরানো, এগুলো যেন আপনার গায়ে না লাগে, এটুকুই কামনা করি। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।